রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর ফাইলটার দিকে তাকিয়ে আছি। এটি আমার সারা জীবনের সঞ্চয়। স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত টপার ছিলাম। ফাইলটার দিকে তাকিয়ে আনমনেই ভাবছি কথাগুলো। বুঝতে পারতেছেন না তো কিছুই, তাই তো? চলেন আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জলদি জলদি করে ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে গিয়ে তো আমি অবাক হয়ে যাই। লোক নেবে মাত্র 50 জন, এইখানে সর্বনিম্ন 500 জন। কি আর বলবো, সবাই নিশ্চয়ই আমার মতো চাকরি খুঁজে ধারে ধারে ঘুরছে। ওয়েটিং রুমে বসে আছি। এক এক করে সবার ইন্টারভিউ নিচ্ছিল। সময় কাটানোর জন্য টেবিলের ওপর থেকে একটা পত্রিকা নিয়ে খবর পড়তে লাগে। খবরের প্রথম পৃষ্ঠা খুলতেই ডাকাতি, ছিনতাই, খুন এগুলোর খবর। কি আর করবে, জীবন বাঁচাতে হলে খেতে হবে। এর জন্য নিশ্চয়ই লোকগুলো এই পথ বেছে নিয়েছে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে সকাল গনিয়ে দুপুর হয়ে যায়। দুপুর হয়ে যাওয়ায় লাঞ্চ ব্রেক দেয় সবাইকে। যে যার মতো ক্যান্টিনে গিয়ে খাবার খাচ্ছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মাত্র 50 টাকা আছে। ভাবতে লাগি, এখন যদি এই 50 টাকা দিয়ে কিছু খাই তাহলে বাসায় ফিরবো কী করে? হেঁটে হেঁটে ফিরতে হবে। তাই সেই দিকটা তেমন কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ওয়েটিং রুমে বসে খবরের কাগজ পড়তে লাগে। হঠাৎ খট করে ইন্টারভিউ নেওয়ার রুমের দরজা খুলে যায়। আমি রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, আর হা হয়ে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসা লোকটির দিকে তাকিয়ে আছি। আরে, তুই স্বাধীন, আমাদের কলেজ টপার। হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগছে, ঠিক মনে করতে পারছি না। কোথায় যেন জেগেছি। মনে রাখবে কি করে? লুজারদের সঙ্গে কখনো কারো বন্ধুত্ব করতে নেই। মানে কি বলতে চাচ্ছ তুমি? বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলবে? আরে, আমি সেই কলেজের লুজার ছেলে যে কিনা প্রতিটা সেমিস্টারে ফেল করতাম। সবাই আমাকে অপমান অপদস্থ করত, কিন্তু এখন আমার অবস্থা দেখো, কই আমি। ও, তোমাকে চিনতে পেরেছি, তুমি শরীফুল, তাই তো? তা কেমন আছো তুমি? আর তোমারই কি এই অফিস? হ্যাঁ, আমি শরীফুল। তা দেখছি নামটা ঠিকই মনে আছে। আর হ্যাঁ, এই কোম্পানিটা এই লুজারের। তা তুই কি ইন্টারভিউ দিতে এসেছিস চাকরির জন্য? হ্যাঁ, ইন্টারভিউ দিতে এসেছি। আর তুই তো আমার বুদ্ধি সম্পর্কে ভালো করে জানিস, তাই না? আর তুই এখানে কেমনে বিশ্বাস করতে পারতেছি না। তোদের বিশ্বাস না করলেও হবে, ধরতে গেলে এগুলো সব তোদেরই অবদান। তারপর আমি আর শরীফুল সেখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কথা বলতে লাগি। একটু পর শরীফুল আমার কাছ থেকে বিদায় নিয়ে ক্যান্টিনে চলে যায়। আমি ভাবতে লাগি, মানুষের টাকা পয়সা হলে মানুষটা কি এমনই হয়ে যায়? আমি সেইখানে বসে থেকে খবরের কাগজ পড়তে লাগি। লাঞ্চ ব্রেক শেষে পুনরায় ইন্টারভিউ দিতে লাগি। আমি আনমনে ভাবতে লাগি, ও আর আমি তো একসঙ্গে পড়ালেখা করেছি, তারা নিশ্চয়ই চাকরিটা আমি পেয়ে যাব। আমার এমন চিন্তাভাবনার মাঝে হঠাৎ করে ছেদ ঘটে পিয়নের কথা শুনে। আপনারা এখন আসতে পারেন। স্যারের যতগুলো লোক নেওয়ার দরকার ছিল লোক নিয়ে ফেলেছে। এখন আপনাদের আর দরকার নেই। আপনারা দয়া করে আসতে পারেন। পরবর্তী ইন্টারভিউতে আপনাদের জানানো হবে, তখন না হয় আসেন। তারপর অনেকে অনেক কথা বলতে বলতে ওয়েটিং রুম থেকে বেরিয়ে পড়ে। আমিও তাদের সঙ্গে ওয়েটিং রুম থেকে বেরিয়ে পড়ি। তারপর রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। হঠাৎ একটা ছেলে বালতিতে করে কয়েকটা ফুল নিয়ে বিক্রি করছিল। হঠাৎ আমার কাছে এসে ছেলেটি বলে, ভাইজান, ফুলগুলো নেন না। সকালে ফুল নিয়ে বের হয়েছে, আজ পর্যন্ত একটাও ফুল বেচতে পারি নাই। দুপুর হয়ে গেছে, ফুল ধীরে ধীরে মরেও যাচ্ছে। জানি না আজকে বিক্রি করতে পারবো কিনা। তখন দেখা যাবে আমি যে টাকা দিয়ে ফুল কিনেছি সে টাকাও বিক্রি করতে না পেরে আমার অনেক টাকা লস হয়ে যাবে। এদিকে মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি কখন বাসায় বাজার করে নিয়ে যাব, সে রান্না করবে। আমি বুঝে উঠতে পারি না ছেলেটির এমন প্রশ্নে কি করব। তখন হাঁটুবাজ করে বসে ছেলেটির মাথায় হাত বুলাতে বুলাতে বলি, দেখো বাবা, আমার কাছে তেমন টাকা নাই যে তোমাকে দেব। তারপর প্যান্টে হাত দিয়ে 50 টাকা বের করে ছেলেটির দিকে এগিয়ে পড়ি। এই নাও বাবা, সামান্য কিছু টাকা। জানি এই টাকা দিয়ে তোমার কিছুই হবে না, বাট আমার কাছে আর টাকা নাই যে তোমাকে দেব। ছেলেটি আমার হাত থেকে টাকাটা নিয়ে বালতির ভেতর থেকে 5টা ফুল আমার দিকে এগিয়ে দেয়। ভাইজান, এই নেন, ফুল দিয়ে ভাবিকে দিয়েন, অনেক খুশি হবে। আমি ছেলেটির এমন কথা শুনে হাসে লাগে। ফুল বিক্রি করা ছেলেটাও বুঝতে পারে না আমার এমন হাসির মানে। ভাইজান, এমন করে হাসছেন কেন? আমি তো ভুল কিছু বলি নাই। দয়া করে টাকাটা ফেরত নিবেন না। আপনাকে 5টা ফুলের জায়গায় 6টা ফুল দেব। ছেলেটির এমন কথা শুনে নিমেষেই আমার হাসি বিলুপ্ত হয়ে যায়। ছেলেটিকে উদ্দেশ্য করে আমি বলি, আরে তুমি টেনশন নিও না,
আমি তোমার কাছ থেকে টাকা নেব না। তুমি কি যেন বললে? ভাবি। এই কথাটি শুনেই আমার অনেক হাসি পেয়েছে। এই পর্যন্ত একটা রিলেশনও করতে পারলাম না, আর তুমি বলছো ভাবি। কিন্তু জানেন ভাই, আমার না বউ আছে, তাও একটা না, দুইটা। ছেলেটির এমন কথা শুনে আমি বিষম খেয়ে যাই। নিমিষেই নিজেকে সামলে নিয়ে বলি, কি বলে তুমি? তোমার বউ আছে, তাও দুইটা? এই বয়সে বিয়ে করেছো নাকি? আরে ভাইজান বললেন না, দুইটা আপু আছে, বড় একটা কার নিয়ে। ওই যে দেখছেন পার্কে, ওই পার্কে প্রত্যেকদিন আমার জন্য অনেকগুলো চকলেট আর টাকা নিয়ে আসে। ওনারা দুইজন আমাকে অনেক ভালোবাসে। আর ওই দুই আপু বলে আমি নাকি তাদের স্বামী। আমাকে অনেক করে বলেছে আমার আর মাকে নাকি তারা তাদের বাসায় নিয়ে যাবে, কিন্তু তোমাকে বললে মানা করে দেয়। ভাইয়া জানো, আপুগুলো না অনেক ভালো। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি আর তোমার মা চাইলেও তো ওই আপদের সঙ্গে গিয়ে তুমি তাদের বাসায় থাকতে পারো। এতে তোমার কোনো কাজ করতে হবে না। তোমার কথা শুনে যা মনে হলো, তোমার ওই আপদ দুটো অনেক বড় লোক। তুমি তোমার মাকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলো, তাহলে তোমার মা বুঝতে পারবে। আরে ভাই, আমি তোমাকে বুঝাইছি, মা বলেছে যে বড় লোকরা অনেক খারাপ হয়, ওনাদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হয়। আর এও বলেছে যে আপুগুলো সঙ্গ যেন আর না দেখা করি, কিন্তু আমি লুকায় লুকায় আপনাদের সঙ্গে দেখা করি। মা তো আর এখানে এসে দেখবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর আমি ছেলেটার সঙ্গে আরও একটু কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তারপরেরটুকু কি হলো তা তো আপনারা জানতেই পারলেন। তারপর হেঁটে হেঁটে আসছিলাম, হঠাৎ একটা রিকশা আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, কিরে, তুই হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস হাতে ফাইল নিয়ে? হঠাৎ কারো এমন কথা শুনতে পেরে পাশে তাকিয়ে দেখি সজীব। তারপর আমি দাঁড়িয়ে সজীবকে বলি, আরে আর বলিস না, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর কাছে টাকা নেই যে গাড়িতে করে যাব, তাই হেঁটে হেঁটে বাসে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। আর তুই রিক্সাতে উঠে বস। আর ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ আর বলিস না, আমাদের সঙ্গে এক করতে যে কলেজে পড়েছে শরীফুল, চিনতে পেরেছিস? শরীফুল? শরীফুল? ও, মনে পড়েছে। লুজার শরীফুল, তাই না? যে কলেজে সবসময় ফেল করতো আর হাবাগোবা হয়ে কলেজে আসতো, ওই না? আরে হ্যাঁ, ওই শরীফুল। তো কি হয়েছে, হঠাৎ করে ওর কথা বললি যে তুই? আরে আর বলিস না, এখন আর শরীফুল হাবাগোবা না, এখন অনেক বড় কোম্পানির মালিক। কি বলিস তুই এইগুলো? একটা হাবাগোবা ছেলে, প্রত্যেকবার ফেল করা ছেলে একটা বড় কোম্পানির মালিক হয় কি করে? ইচ্ছা থাকলে সবই হয়, আমাদের ইচ্ছা নেই, তাই এখন দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য করছি। আর শালা, তুই তো রিকশা বেরিয়ে পড়েছিস। আমার কথা শুনে সজীব দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ রে, শুধু পড়ালেখা করে গিয়েছি, প্রত্যেক পরীক্ষাতে ভালো মার্কও নিয়ে এসেছি, কিন্তু কে জানতো যে এই মার্কিং সার্টিফিকেটের কোনো মূল্য নেই এই সমাজে। টাকা থাকলে চাকরি আছে, টাকা নেই চাকরি নেই। আরে হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আর দেখি, কালকে রিকশা নিয়ে বের হব। আর কয়দিন বাসায় বসে বসে থেকে বাবার কামাই খাবো বল? এখন নিজের কাজও নিজেকে কেমন যেন লাগে জানিস। বৃদ্ধ বাবা কাজ করে আর আমি বাসায় বসে বসে থেকে কোরের মতো খাই। আরে হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এই জন্যই তো আমি ইন্টারভিউ দিতে দিতে পায়ের জুতা ক্ষয় করে এখন রিক্সা চালাচ্ছি। আর একটা কথা, কালকে থেকে তুই যদি রিক্সা চালাস তাহলে রাতে রিক্সা চালাস। আমিও কালকে থেকেই রাতের বেলায় রিক্সা চালাবো। কেন, দিনের বেলা রিকশা চালালে কি হয়েছে? আর বলিস না, দিনের বেলায় অনেক রিক্সা থাকে, খুব একটা ইনকাম করা যায় না। রাতের বেলায় তেমন কোনো রিক্সা থাকে না, আর মানুষজনরা বের হলে অনেক টাকা ভাড়াও নেওয়া যায়। ও আচ্ছা, এই ব্যাপার। তারপর আমি আর সজীব কথা বলতে বলতে এক পর্যায়ে বাসায় চলে আসি। এই দেখেন, গল্প শুরু হয়েছে কখন, আর আপনাদেরকে আমার পরিচয় দেওয়া হয়নি। আসেন, আপনাদেরকে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম স্বাধীন শেখ, সবাই SMJ নামে চেনে। বাসায় আমি আর আমার ছোট একটা বোন আছে। বাবার বাজারে একটা শাকসবজির দোকান আছে, আর মা গৃহিণী। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। বাকি পরিচয়টা না হয় গল্পের সাথে থাকেন, ঠিকই বুঝতে পারবেন। এ দেখেন, আপনাদেরকে পরিচয় দিতে দিতে বাসায় চলে এসেছি। তারপর সজীবের রিকশা থেকে নেমে দরজার সামনে গিয়ে কড়া নাড়তেই মা এসে দরজা খুলে দেয়। মাকে পাশ কাটিয়ে বাসার ভিতরে ঢুকে নিজের রুমের দিকে যেতে লাগে। অমনি মা পেছন থেকে বলে, কি রে বাবা, তোর ইন্টারভিউটা কেমন হলো তা তো বললি না? আর ইন্টারভিউ? এই সমাজে মেধার কোনো মূল্য নেই, টাকার মূল্য আছে, বুঝতে পারলে? আর ইন্টারভিউটা হয়নি। আরে বাবা, ভেঙে পড়লে তো আর হবে না। একটা চাকরি না হলে আরেকটা চাকরি হবে, আরেকটা চাকরি না হলে আরেকটা চাকরি হবে।
তাই বলে কি ভেঙে পড়া যাবে? আরে বাবা, এই সমাজে মেধার অনেক মূল্য আছে, কিন্তু মেধার মূল্য কেউ দিতে জানে না। তারপর আমি মার সঙ্গে আরেকটু কথা বলে আমার রুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি, তখনই মা বাইরে থেকে ডাকতে লাগে। কি রে বাবা, সকালে তো না খেয়ে বের হয়েছিলি, কি খাইছিস না খাইছিস তা জানি না, জলদি আয়, খেয়ে নে। তারপর আমি শোয়া থেকে উঠে রুম থেকে বের হয়ে খাবার রুমে গিয়ে বসে খেতে লাগি। খেতে খেতে এক পর্যায়ে মাকে বলি, মা, বাবা কই? বাবাকে তো দেখছি না। আরে, তোর বাবা বাজারে আছে, এখনো বাসায় আসেনি। আজকে বুঝি বাজার তেমন একটা ভালো যায়নি, তাই এখনো বাসায় আসেনি। আচ্ছা, তুই খেয়ে নে, তোর বাবার তোকে চিন্তা করতে হবে না, একটু পর চলে আসবে দেখিস। তারপর আমি খাওয়া দাওয়া করে সোজা আমার রুমে গিয়ে শুয়ে থেকে মোবাইলে ফেসবুকিং করতে লাগলাম। অনেকক্ষণ মোবাইলে ফেসবুকিং করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে ফোনটা হাতে নিয়ে দেখি বেলা 9টা বেজে গেছে। তারপর আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে এসে বসতেই মা ডাকতে লাগে খাবার খাওয়ার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে বসতেই ফোনে কে যেন ফোন করে। ফোনের দিকে তাকিয়ে দেখি সজীব ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই সজীব বলে, কিরে, কই আছিস তুই? জলদি আয়। আয় মানে কই যাব? আর দিনভর কি বাসার মধ্যেই শুয়ে থাকবি? লাইফটাকে একটু এনজয় করতে হবে না? বাইরে আয়, আড্ডা দিই বন্ধুদের সঙ্গে। তুই এখন কই আছিস? আরে তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, জলদি আয়, না হলে তোর বাড়ির দরজা ভেঙে তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। আরে থাম থাম ভাই, আমি আসি। তারপর আমি ফোন কেটে দিয়ে বাড়ি থেকে যেই বের হতে যাব অমনি মা পেছন থেকে বলে, আরে, কই যাচ্ছিস তুই এ অবেলায়? আরে মা, অবেলা কই, মাত্র তো 11টা বাজে। আর সজীব এসে বাসার বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আর মা, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কালকে ইন্টারভিউ দিয়ে আসার সময় দেখি সজীব রিক্সা চালাচ্ছে। কেন, কিসের জন্য? আরে সজীব অনেক ইন্টারভিউ দিয়েছে চাকরির জন্য, বাট ওর কোনো চাকরি হয়নি। এখন কি করবে, তাই একটা রিক্সা চালাচ্ছে আর চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে জায়গায় জায়গায়। তাই আমিও ভাবছি আজকে রাত থেকে আমিও রিক্সা চালাবো। তোকে কি বলেছে রিক্সা চালানোর জন্য? তোকে এত লেখাপড়া করে বড় করেছে কি এই রিক্সা চালানোর জন্য? চাকরি হয়নি, হবে, তাই বলে তুই চালাবি? আরে মা, তুমি ভুল বলছো কেন? কোনো কাজই ছোট না, তা তো তুমি ভালো করে জানো। আমি তো আর চুরি করছি না। এখন বাবার কাছ থেকে টাকা চাই তো আমার অনেক শরম করে। এত বড় হয়ে গেছি, এখন যদি বাবার কাছে টাকা চাই তাহলে বিষয়টা কেমন দেখায় না? তাই আজকে রাতে রিক্সা নিয়ে বের হব। তোর বাবা শুনলে দেখিস তোকে কি বলে। তারপর আমি মার সঙ্গে আরও অনেক কথা বলে মায়ের থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতর থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি সদীপ দাঁড়িয়ে আছে। আমার দিকে রাগে দিচ্ছে তাকিয়ে বলে, কিরে, রুম থেকে বের হতে এত সময় লাগে? মনে হচ্ছে নতুন বিয়ে করেছিস আর বের হতে এত লেট হলো তোর? আরে না, মা আসে দিয়েছিল না, তাই মাকে ম্যানেজ করে আসলাম। তারপর সজীবের সঙ্গে আরেকটু কথা বলে সজীবের সঙ্গে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা যেখানে বসে থেকে আড্ডা দিই সেখানে চলে আসি। সেইখানে এসে দেখি আগে থেকে আমার আরও অনেক বন্ধু বসে আড্ডা দিচ্ছে। তারপর তাদের সঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার এক পর্যায়ে আমার এক বন্ধু বলে, কিরে, তোর চাকরির কি খবর? অনেকটা ইন্টারভিউ দিলি, তা কোনো চাকরি পাইলি? আর বলিস না, চাকরি বুঝি আমার এই জীবনে আর হবে না। তাই চিন্তা করছি সজীবের মতো আজকে রাত থেকে আমি রিক্সা নিয়ে বের হব। হ্যাঁ, ঠিকই বলেছিস। এত পড়াশোনা করে কি লাভ হলো যদি সেই চাকরি না পেয়ে রিক্সা চালাইতেই হয়? সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার ফোন ভাইব্রেশন হতে লাগে। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখি মুস্তাফিজুর ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই মুস্তাফিজুর ওই পাশ থেকে বলল, তোরা এখন কই আছিস? কই আর থাকবো, সাত্তার চাচার চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিকেলে খেলা আছে পাশের গ্রামের ছেলেদের সঙ্গে, সময় মতো মাঠে চলে আসিস। আর তোর সঙ্গে যারা আছে তাদেরকে বলে দিস। আচ্ছা বলে দেব। তারপর ফোনটা রেখে দিই। তখনই সজীব আমাকে বলে, কিরে, কে ফোন করেছিল আর কি বললো? আরে মোস্তাফিজুর ফোন করেছিল, পাশের গ্রামের সঙ্গে নাকি খেলা আছে আজকে বিকেলে, সবাই মাঠে আসিস সময় মতো।
আমরা সময় মতো ঠিকই মাঠে চলে আসি, তোর খোঁজ থাকে না। তুই সময় মতো মাঠে চলে আসিস। তারপর সব বন্ধু মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিতে লাগে। দুপুর হয়ে গেলে যে যার বাসায় চলে যায়। আমি বাসায় গিয়ে গোসল করে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে মোবাইলে কারো ফোন আসাতে। চোখ টলতে টলতে একা দিয়ে ফোনটা নিয়ে দেখি সজীব ফোন করেছে। সময়ের দিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে যাই, কারণ বিকেল 4টে বেজে গেছে। সজীবের ফোন রিসিভ না করে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হই। বাড়ি থেকে বের হতে যাব অমনি মা পেছন থেকে বলে, কি রে, কই যাচ্ছিস তুই এমন হন্তদন্ত হয়ে? আরে মা, মাঠে খেলা আছে আর উঠতে অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। তাই আমাকে দেখে মনে হচ্ছে হন্তদন্ত হয়ে যাচ্ছি। খেলতে যাবি ভালো কথা, সময় মতো চলে আসিস। রাত করে বাড়িতে আসলে তোকে কিন্তু রুমের মধ্যে যেতে দিব না বলে দিলাম। আরে মা, লেট হবে না, তাড়াতাড়ি চলে আসবো। তারপর বাড়ি থেকে বের হয়ে খেলার মাঠের উদ্দেশ্যে হাঁটতে লাগে। অন্যদিকে দেখি সজীব একটু পরে ফোন করেছে, বাট আমি ফোন রিসিভ করছি না। এবার আসেন, কি জন্য বললো যে লেট করে যেন বাসায় না ফ্রি? কিসের জন্য জানেন? আসলে আমরা খেলায় পারলে রাতে একটা পিকনিক করি। গ্রামে যে কোনো বাড়ি থেকে একটা হাঁস, না হলে মুরগি, না হলে ছাগল নিয়ে এসে, তাই পিকনিক শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। বাসায় ফিরলে তখন মা অনেক বকা দেয়। এর জন্যই মা বললো তাড়াতাড়ি বাসায় ফিরতে। ভাবছি আজকে যদি ম্যাচটা পারি তাহলে কার যে কপাল পড়বে। একটু পর মাঠে চলে আসি। আমাকে দেখে সজীব দৌড়ে এসে আমাকে পিঠিয়ে একটা ঘুষি দিয়ে বলে, কিরে শালা, তোকে বললাম জলদি জলদি আসবি খেলতে, আর তুই লেট করলি। তোর জন্য খেলা শুরু করতে পারি নাই। ভাবছি এখন তোর বাসায় যাব। যদি দেখি ঘুমাচ্ছিস তাহলে পানি ভরে বালতি তোর গায়ের উপর ফেলে দেব। কিন্তু দেখ, চলে এসেছিস তুই। আচ্ছা বাদ দে না ভাই, এখন তো খেলা শুরু কর। তারপর খেলা শুরু হয়ে গেল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল পাশের গ্রামের ছেলেপেলেরা। আসলে আমি তেমন একটা খেলতে পারি না, কিন্তু যতটুকু পারি সবার থেকে ভালো খেলি। সবাই বলে আমাদের দলের ক্যাপ্টেন মোস্তাফিজুর প্রথম ওভার বল করার পর 6 রান দিল। দ্বিতীয় ওভারের বেলায় আমাকে বল দিল। আমার ওভারে মাত্র 3 রান দিল। দেখতে দেখতে পাশের গ্রামের ব্যাট করা শেষ হয়ে গেল। 10 ওভারে রান নিয়েছে 95, 6 উইকেট দিয়ে। তারপরে আমরা ব্যাট করতে নামি। প্রথম 3 ওভারে 2 উইকেট নিয়ে মাত্র 20 রান। তারপরে ব্যাট করতে নামি আমি। তারপরে আমি একাই 70 রান করে ম্যাচটা জিতিয়ে নিই। ম্যাচ জিতেছি তাই অনেক খুশি হয়ে সবাই আমাকে তাদের মাথায় তুলে নাচতে লাগে, কারণ পাশের গ্রামের ছেলেদের সঙ্গে 10,000 টাকার বাজেটে খেলা হয়েছিল। তা আমি জানতামই না। আমি বাজি খেলা মোটেও পছন্দ করি না। আমাকে লুকিয়ে তারা খেলাটা খেলেছে। আমি শোনার পর মোস্তাফিজুরকে গিয়ে বলি, কী রে, তোকে না এর আগে বলেছি বাজি খেলবি না? বাজি খেললে আমাকে বলবি না? তাহলে আমি খেলবো না। তোকে যদি আগে বলতাম বাজে খেলা হচ্ছে, তাহলে তো তুই মরতেও খেলতি না। তাই আমরা বুদ্ধি করে তোকে বলে নেই। আচ্ছা বাদ দে সেই সকল কথা। এই 10,000 টাকা দিয়ে আজকে বড়সড় একটা পিকনিক হবে। তোরা যা করার করিস, আমরা এসে খেয়ে যাবো, আমাদের কাজ আছে। কি রাতে আবার তোদের কিসের কাজ? আরে চাকরি পেশে ঘুরতে ঘুরতে তো জুতো ক্ষয় করে ফেললাম, একটা চাকরিও হলো না। তাই আমি আর সজীব চিন্তা করেছি আজকে রাতের বেলায় রিক্সা নিয়ে বের হব। ভালো আইডিয়া। রাতের বেলা ঘোরাও হবে, সামান্য কিছু টাকা ইনকামও করা হবে, তাই না? আসলে বাবার দোকানে যে থাকতে হয় আমাকে, নাহলে আমিও তোদের সঙ্গে আনন্দে রিক্সা চালাতাম। আরে বাদ দে সে সকল কথা। তা আজকে রাতে কার কপাল পড়েছে রে? আরে বলিস না, বিলকিস আপার রাজহাঁস 2টা অনেক বড় হয়েছে। ওই 2টা রাজহাঁসের দিকে নজর আমাদের সেই ছোট থেকে। এখন অনেক বড় হয়েছে তো ওই 2টাকেই আজকে খাবো। তোদের রান্না বান্না শেষ হলে আমাদের ফোন করিস, আমরা এসে খেয়ে আনন্দ ফুর্তি করে তারপর না হয় বাসায় যাব। আচ্ছা ফোন দিয়ে বলবো, তখন চলে আসিস। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সজীব চলে আসি। আমার আর সজীবের বাসায় একই দিকে। তারপর বাসায় এসে টেবিল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে সোজা আমার রুমে চলে যাই। তারপর বইটা বের করে পড়তে লাগে। ও, আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখনও পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ারে। পড়াশোনার এক পর্যায়ে মা আমার ঘরে এসে বলে, কি রে বাবা, খাবার খেয়ে নে, অনেক তো রাত হয়ে গেল। মা, বাবা কি বাসায় এসেছে? বাবার সঙ্গে কিছু কথা বলার আছে। হ্যাঁ, আসলে তোর জন্য
অপেক্ষা করছে খাবার টেবিলে। আয়। কথাটি বলে মা চলে যায়। তারপর আমি পড়ার টেবিল থেকে উঠে খাবার টেবিলের দিকে চলে যাই। তারপর টেবিলে গিয়ে চেয়ার টেনে বাবার সামনে বসে বলি, বাবা, তোমাকে একটা কথা বলা ছিল। জানি না তুমি কি মনে করবে, বাট আমাকে বলতেই হবে। এত হেয়ালিপনা না করে কি বলবি বল। আসলে বাবা, তোমার সবজির ব্যবসা দিয়ে সংসারটা ঠিক মতো চলে না। এটা তো আমি ভালো করে দেখি। এমন না যে আমি বাসায় বসে খাই। চাকরির জন্য অনেক তো ইন্টারভিউ দিলাম, একটাতেও চাকরি হলো না আমার। তাই ভাবছি আজকে রাত থেকে রিক্সা নিয়ে বের হব। তুমি কি বলো? শোন, তোকে আমি এত টাকা খরচ করে লেখাপড়া করিয়েছি কি এই কথাটা শোনার জন্য? রিক্সা চালাবি মানে? চাকরি হয় নাই হবে, ভেঙে পড়লে তো আর চলবে না, তাই বলে কি তুই রিক্সা চালাবি? দেখো বাবা, কোনো কাজে ছোট না, শুধু আমাদের দেখারই তফাৎ আছে। আর তোমার কাছ থেকে হাত খরচের টাকা চাইতেও আমার শরম করে। তাই বলি কি বাবা, আমি না হয় রিক্সা চালাই, তাতে কি হবে? রাতের আধারে তো চালাবো, মানুষজন তেমন একটা চিনতে পারবে না আমাকে। তুই এখন বড় হয়েছিস, নিজের ভালো নিজে বুঝিস। তুই যা করবি কর, আমার তো কোনো আপত্তি নেই। কথাটা বলে বাবা খাবার খেয়ে সোজা তার রুমে চলে যায়। বাবা উঠে যাওয়ার পর মা আমার পাশের চেয়ার টেনে বসে আমার দিকে তাকিয়ে বলে, দেখ বাবা, তোর বাবার অনেক স্বপ্ন তোকে নিয়ে। তোর বাবার কথা কি বলবো, আমি ঠিক তোর রিক্সা চালানোর কথা শুনে অনেক খারাপ লেগেছে আমার। আমরা কি তোকে একবারও বলেছি তুই আমাদের বোঝা হয়ে গেছিস? তা কিন্তু বলিনি। তাই বলে তুই রিক্সা চালাবি? সবাই কি বলবে বলতো তোর বাবাকে, যে ছেলেকে পড়াশোনা করে বড় করেছিস এখন রিক্সা চালাচ্ছে? তখন তোর বাবা নিজেকে সামলাতে পারবে না, জানিস? আচ্ছা মা, আমি তো বলি নাই আমি পার্মানেন্টলি রিক্সা চালাবো। রিক্সা চালানোর পাশাপাশি চাকরির জন্য আবেদন করব। চাকরি হয়ে গেলে তখন না হয় বাদ দিয়ে দেব। আমি তো দেখি বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য কত পরিশ্রম করছে। সেই সকালে বাজারে যায়, বিকেলে বাজার থেকে ফিরে, এর মধ্যে খাওয়া দাওয়া করে কিনা করে তাও জানি না। মা প্লিজ, তুমি বাবাকে বোঝাও না। আমি তো আর পার্মানেন্ট রিক্সা চালাচ্ছি না, জব হয়ে গেলে রিক্সা চালানো বাদ দিয়ে দেবো। আর সমাজ, তোমার বাসায় একবেলা খাবারের ভাত না থাকলে সমাজ কি তোমাকে ভাত দেবে? তা কিন্তু দেবে না, কিন্তু কথা বলার বেলায় সবার আগে থাকবে। তাই বলি কি, সমাজের কথা বাদ দাও তুমি মা। আমি বলি কি, তুমি বাবাকে একটু ভালো করে বোঝাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রলিং করতে থাকি। মোবাইলের স্ক্রিনে টাইমের দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তখনই আমার ফোনে সজীবের ফোন আসে। ফোনটা রিসিভ করতেই এই পাশ থেকে সজীব বলে, কিরে কই তুই? আমি তো গ্যারেজে এসে তোর জন্য অপেক্ষা করছি সেই কখন থেকে। একটু ওয়েট কর, আমি এখনই আসি। তারপর বাড়ি থেকে বের হয়ে রিক্সার গ্যারেজে চলে যায়। তারপর গ্যারেজ থেকে একটা রিক্সা নিয়ে দুজন বেরিয়ে পড়ি রাতের আধারে শহরের মধ্যে। তারপর একটা মোড়ে গিয়ে অপেক্ষা করতে লাগি প্যাসেঞ্জারের জন্য। একটু পর সজীব একজনকে নিয়ে চলে যায়। তারপর দেখি একটা লোক আসে। তারপর লোকটা তার অ্যাড্রেস বলতেই আমি তাকে সেখানে নিয়ে যাই। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখি রাত্রি 11টা বেজে গেছে। সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে মন দিয়ে রিক্সা চালাতে লাগে। রিক্সা চালিয়ে একটা ব্রিজের উপর দিয়ে আসছিলাম। তখনই কানে 2টা মেয়ে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাই। ব্রিজের ওপর একটু এগিয়ে গিয়ে দেখি অনেকগুলো ছেলে 2টা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করছে। আমি কি করব তেমন একটা বুঝতে পারি না। বুদ্ধি করে রিক্সা নিয়ে তাদের গায়ে লাগিয়ে দেই। এতে ছেলেগুলো কিছুটা দূরে গিয়ে পড়ে। মেয়েগুলো ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে গাড়িতে উঠে বসে। ছেলেগুলো রেগে আমাকে মারতে আসে। তারপর আমি ছেলেগুলোকে বেধরম পিটাতে লাগি। তখনই সেখান থেকে একটা ছেলে উঠে আমার কাছে এসে বলে, দেখ, তোর ভালো হবে না বলছি। তুই আমাকে চিনিস না, আমি কে। আমরা যা করেছি তুই চাইলে আমাদের সাথে যোগ দিতে পারিস, অনেক মজা করতে পারবি। আমি ছেলেটার এমন কথা শুনে গাড়ির দিকে তাকিয়ে 2টা মেয়ের দিকে তাকিয়ে দেখি চল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে যেন তাদের চাউনিতে আমাকে গ্রাস করলো। কি মায়াবরা দুজনের চাহানি। সেই দিক থেকে নজর সরিয়ে সেটার দিকে তাকিয়ে বলি, কি বললি তুই আমাকে? তোদের সাথে যোগ দিতে, তাই না? ছেলেটা আনন্দে উৎফুল্ল হয়ে হাসতে হাসতে বলে, আয় আমাদের সঙ্গে আয়, অনেক এনজয় করতে পারবি তুই, আর তোকে অনেক টাকাও দেবো আমি, যা কথা দিলাম।
ছেলেটার এমন কথা শুনে নিজেকে আর সামলাতে না পেরে দৌড়ে গিয়ে ছেলেটার নাকে খুশি দিই। ছেলেটা আমার খুশিকে খানিকটা দূরে গিয়ে পড়ে। ছেলেটাকে মারায় তার বন্ধুরা পুনরায় আমাকে মারার জন্য আসে। তারপর আমি রেগে সেইখানে থাকা সবগুলোকে মেরে আত্মনা করে ফেলি। তখনই গাড়ির মধ্যে থেকে দুইটা মেয়ে এসে আমার হাতটা চেপে ধরে পড়ে। ওদেরকে আর মাইরো না, ওরা মরে যাবে। ওদের মরাই উচিত। ওদের মতো কীটপতঙ্গ এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই। ওদের মতো কিছু ছেলের জন্য আজ পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আর দোষ হচ্ছে সবার। তাই এদের কোনো বাঁচার অধিকার নেই। তখনই পাশ থেকে আর একটা মেয়ে বলে, এদের মেরে কি করবেন? আপনি না বললেন এরা সমাজের কীটপতঙ্গ? কীটপতঙ্গদের মেরে হাত নষ্ট করে লাভ নেই। এর থেকে এরা যে শিক্ষা পায়, সেই যদি লজ্জা শরম থাকে তাহলে দ্বিতীয়বার আর কোনো মেয়ের দিকে তাকাবে না। মেয়েগুলোর কথা শুনে আমি ছেলেগুলোকে ছেড়ে দিই। তারপর ছেলেগুলো ল্যাংড়াতে ল্যাংড়াতে তাদের কারে গিয়ে উঠেছে, সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমি পেছন ফিরে দুইজনকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ আমি চিনতে পারছি দুজনকেই। দুজনেই একই রকম পোশাক, একই রকম হেয়ারস্টাইল, দুজনকে দেখতে হুবহুব একই রকম। মেয়েগুলোর দিকে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে মেয়েগুলো মুচকে হেসে বলে, আরে আমাদের দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আপনাদের দুজনকে দেখতে তো হুবহু একই রকম। আমার কথা শুনে মেয়ে দুটো হাসতে লাগে। আমি তো তাদের দুজনে হাসির দিকে তাকিয়ে আছি। আরে আমরা দুজন যমজ বোন, এর জন্যই আমাদের দুই বোনকে দেখতে এমনটা একই রকম দেখায়। আর আমরা সবসময় পোশাক দুই বোন একই রকমেরই পরি, হেয়ার স্টাইল একই রকম করি। এর জন্য অনেকেই কনফিউজ হয়ে যায় কোনটা আমি আর কোনটা আমার বোন। আচ্ছা বাদ দিন সে সকল কথা। তা আপনারা দুজন একা এই রাতে কোথায় গিয়েছিলেন? আসলে আমরা দুই বোন, বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের দুই বোন ছাড়া আমার মা বাবার আর কোনো সন্তান নেই। আমার বাবা বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, সেগুলো দেখাশোনা করি আমরা দুই বোন। আজকে একটা কোম্পানি দেখতে গিয়েছিলাম, সেখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। পথের মাঝেই ছেলেগুলো আমাদেরকে বাজি সারা দেয়, তাই ছেলেগুলোকে বকা দিই। তাই ছেলেগুলো আমাদের গাড়ি থামিয়ে আমাদের সঙ্গে বাজে কাজ করতে যায়। তারপরে কি হলো তা আপনি জানেন। ও বুঝতে পারলাম। তা তোমাদের ড্রাইভার নাই? ড্রাইভার ছিল, কিন্তু ড্রাইভারটা বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছে, তাই আমরা দুই বোন ড্রাইভিং করতে করতেই আসছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন আপনারা নিশ্চিন্তে বাসা যেতে পারেন, আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে পেছনে ফিরে আমি আমার রিক্সার দিকে তাকিয়ে দেখি রিক্সাটা প্যাডেলটা ভেঙে গেছে। তারপর সেটা হাত দিয়ে ঠিক করতেছিলাম, তখনই মেয়েগুলো আমার কাছে এসে বলে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? আমি মাথা দিয়ে না বোঝালাম। তারপর মেয়েটি আমাকে বলে, আচ্ছা আপনাকে দেখতে তো অনেক হ্যান্ডসাম অ্যান্ড শিক্ষিত একটা ছেলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে না রিক্সাওয়ালা। আমি মেয়েগুলোর এমন পোস্টে হাসি লাগে। আমার হাসি দেখে মেয়েগুলো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি এই অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। বাবার বাজারে একটা সবজির দোকান আছে, সে দোকান থেকে যে আয় করে তা দিয়ে সংসারটা টুকিটাকিভাবে চলে যায়। আমার পড়াশোনার খরচ দিতে গেলে বাবার হিমশিম খেয়ে যায়। তার জন্য রাতের আধারে আজকে থেকে রিক্সা নিয়ে বের হয়েছি। মেয়েগুলো আমার কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় আর ছ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর মেয়েগুলো আমাকে বলে, আচ্ছা এই কাজটা রাখেন, সকালে গিয়ে আপনি কার্ডে দেওয়া অ্যাড্রেসে অনুযায়ী কোম্পানিতে যাবেন। সেখানে গিয়ে কার্ডটা দেখালেই আপনার চাকরি হয়ে যাবে। আরেকটা কথা, আপনার ফোন নাম্বারটা দেন তো। তারপর আমি মেয়েটার কাছ থেকে কার্ডটা নিয়ে নেই। তারপর মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়ে দেয়। তারপর মেয়েগুলো আমার গাড়ির এমন নিম্ন অবস্থা দেখে তাদের ব্যাগ থেকে 5,000 টাকা বের করে আমার দিকে এগিয়ে দেয় আর এই নাও 5,000 টাকা, তোমার রিক্সাটা সেরে নিও। আর কালকে থেকে তো রিক্সা নিয়ে বের হতে হবে না, হবে সে গিয়ে যোগাযোগ করলে তোমার চাকরিটা হয়েই যাবে। না টাকা লাগবে না, সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে। তারপর মেয়েটা অনেক জোরাজোরি করে আমার পকেটের ভিতরে টাকাটা গজে দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। আমি সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে রিক্সাটা চালাতে লাগে। তখনই আমার ফোনে কেউ একজন ফোন করে। এর পকেট থেকে ফোনটা বের করে দেখি মোস্তাফিজুর ফোন করেছে। ফোন রিসিভ করে বলি, কী রে ফোন করেছিস কেন? আরে পিকনিকের কথা ভুলে গেছিস নাকি তুই? রান্না বান্না শেষ, জলদি জলদি চলে আয়।
আচ্ছা একটু ওয়েট কর, আমি এখনই আসি। আর সজীবকে ফোন করে নিয়ে আসি। তারপর ফোনটা কেটে দিয়ে সজীবকে ফোন করি আসার জন্য। তারপর দুজনে চার রাস্তার মোড়ে দেখা করে দুজনে রিক্সা চালাতে চালাতে পিকনিক যেখানে হচ্ছে সেখানে চলে আসি। তারপর খাওয়া দাওয়া করে এনজয় করে রাত যখন অনেক গভীর হয়ে যায় তখন যে যার বাসায় চলে আসি। অন্যদিকে আমি আর সজীব রিক্সার গ্যারেজে রিক্সা দিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে মাকে ডাক দিতেই মা দরজা খুলে দেয়। তারপর মার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে যাই মসজিদে। নামাজ পড়া শেষ করে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মা রান্নাঘরে বসে থেকে রান্না করছে। তারপর আমি মার কাছে গিয়ে বসে বসে কালকে রাতে মেয়েগুলোর সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো বলতে লাগে। তাহলে তো ভালোই হয়, মেয়েগুলো তোকে বাঁচানোর জন্য তোকে তাদের কোম্পানিতে ভালো একটা পোস্টে জব দিতে পারে, এর জন্যই বোধহয় তোকে ডেকে গেছে। আমি মার কথা শুনে অনেকটা খুশি হই। তারপর মাকে বলি, তাহলে তো অনেক ভালো হয়। তাদের দুই বোনকে দেখে যা মনে হলো অনেক বড় এবং সম্ভ্রান্ত ঘরের মেয়ে তারা। হয়তো তাদের কোম্পানিটা অনেক বড়। ভুল হয়েছে কালকে তাদের কোম্পানির নামটা না শুনে। আচ্ছা যাই হোক, তুমি তাড়াতাড়ি রান্না করে আমাকে ডাক দিও। আমি রুমে গেলাম, তাড়াতাড়ি আবার যেতে হবে। মায়ের সামনে থেকে উঠে আমার রুমের দিকে যেতে যাব, অমনি প্যান্টের পকেট থেকে ফোনটা বাজতে লাগে। ফোন বের করে দেখি রং নাম্বার। তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে বলি, হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওই পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি পপি। সরি, রং নাম্বারে ফোন করেছেন। আমি পপি নামের কাউকে চিনি না। আরে চিনতে পারছেন না আমাকে? বললাম তো চিনতে পারছি না, রং নাম্বার। কালকে রাতে গুন্ডাদের হাত থেকে যে দুই বোনকে বাঁচাইলেন, আমি তাদের বড় বোন পপি। ও আচ্ছা আচ্ছা, সরি চিনতে পারি নাই। আপনাদের নাম তো আমার জানা ছিল না। জানা ছিল না? আজ থেকে নামগুলো জেনে নিন। আমি পপি, আর আমার ছোট যা আছে, অর্থাৎ আমার থেকে মাত্র 1 মিনিটের ছোট, ওর নাম মারিয়া। তা বাদ দিন সেই সব কথা। যার জন্য ফোন করেছি তাই বলি আগে, আপনাকে যে কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডের অ্যাড্রেস অনুযায়ী কোম্পানিতে এসে সকাল 11টার আগেই দেখা করবেন। আচ্ছা, সময় মতো পৌঁছে যাব। কথাটা বলেই ওপাশ থেকে ফোন রেখে দেয়। তারপর আমি আমার রুমে গিয়ে ফাইল থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র বের করে রেডি হতে লাগি অফিসে যাওয়ার জন্য। তখনই মা বাইরে থেকে ডাক দিতে লাগে, বাবা আয়, খেয়ে নে, তোর জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি। আমি মার কথা অনুযায়ী আমার রুম থেকে বের হয়ে সোজা খাবার রুমে চলে যাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে ফাইলটা নিয়ে নিজেকে একটু পরিপাটি করে অফিসের উদ্দেশ্যে রওনা হই। আর অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে বাসার বাইরে এসে একটা সিএনজি নিয়ে সোজা কার্ডে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে যাই। তারপর সিএনজি থেকে নেমে ভাড়া পেছন ফিরে অফিসটা দেখে তো আমি পুরো অবাক হয়ে যাই, কারণ এইটা হলো শেখ ইন্ডাস্ট্রিজ মেন কোয়ার্টার। শেখ ইন্ডাস্ট্রিজ হলো বাংলাদেশের টপ ওয়ান কোম্পানি। শুনেছি শেখ ইন্ডাস্ট্রি নাকি অল্প বয়সের 2 মেয়ে চালায়। তাহলে কি এরাই ওই 2 মেয়ে? আচ্ছা বুঝলাম না, যদি এরা 2 বোন এত বড় একটা কোম্পানি চালায় তাহলে 2 বোনে রাতের বেলাতে একা একা চলাফেরা করে কেন? তাদের সঙ্গে বডিগার্ড কিছু নেই কেন? মাথার মধ্যে এমন চিন্তা ঘুরপাক খেতে লাগে। আর কিছু না ভেবে হাঁটতে হাঁটতে অফিসের মধ্যে ঢুকে পড়ি। তারপর ওয়েটিং রুমে গিয়ে বুঝতে পারি না কোন দিকে যাব। আমি কাউকে জিজ্ঞেস করব, তাও দেখছি যে সবাই কাজ নিয়ে ব্যস্ত। তারপর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে পপি ম্যাডামকে ফোন করি। একটু রিং হতেই ওই পাশে ফোন রিসিভ করে। ফোন রিসিভ হতেই আমি বলি, ম্যাডাম আমি তো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী কোম্পানিতে চলে এসেছি, কিন্তু এখন বুঝতে পারতেছি না যে আমি কোন দিকে যাব। ও আচ্ছা, তাহলে তুমি চলে এসেছো। তোমার হাতের ডানের দিকে তাকাও, একটা লিফট আছে, সেই লিফটে দিয়ে সোজা 6 তলায় চলে আসবে। আচ্ছা ম্যাম, কথাটি বলেই আমি ফোনটা রেখে দেই। তারপর লিফটে গিয়ে বসে পড়ি। লিফটে উঠে তো আমি অবাক হয়ে যাই, কারণ লিফটের মধ্যে উঠে দেখি সবাই তাদের ল্যাপটপ নিয়ে কাজ করতে ব্যস্ত। এর জন্যই বোধ হয় এই কোম্পানিটা বাংলাদেশের টপ ওয়ানে রয়েছে। প্রত্যেকজনের কাজের দক্ষতা আর পারফরমেন্স দেখে আর মনে চিন্তা করছিলাম, তখনই 6 তলায় এসে লিফটটা থামে। তারপর আমি লিফট থেকে বের হতেই একা করে সবাই লিফট থেকে বের হয়।
সবাই যাচ্ছে, আমিও তাদের পিছে পিছে যাচ্ছিলাম। হঠাৎ একটা লোক এসে আমাকে আটকে দেয়। আপনি এইদিকে, আর আপনাকে এখানে আসার পারমিশন কে দিল? আসলে এই অফিসের ম্যাডাম আমাকে আসতে বলেছে। লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে বলে, ও আচ্ছা, ম্যাম আসতে বলেছে তোমাকে, তাহলে নিশ্চয়ই তোমাকে তাদের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছে। দিয়েছে তো, এই নেন। তারপর আমি আমার প্যান্টের পকেট থেকে কার্ডটা বের করে পিয়নের দিকে এগিয়ে দিই। পিয়ন আমার হাত থেকে কার্ডটা একটু দেখে আমার দিকে তাকিয়ে জোরে সোরে একটা সালাম দেয়। আপনাকে লেট করার জন্য। আপনি পপি আর মারিয়া ম্যাডামের কাছের লোক। সামনে গিয়ে ডান হাতে যাবেন, দেখবেন সেখানে 2টা গার্ড হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রুমটায় পপি আর মারিয়া ম্যামের রুম। রুমের সামনে গিয়ে গার্ডদের এই কার্ড দেখাইলে আপনাকে রুমের মধ্যে নিয়ে যাবে। তারপর আমি লোকটার দেখানো রাস্তা অনুযায়ী হাঁটতে লাগি। যতই হেঁটে ভিতরে যাচ্ছি ততই তো আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ এই কোম্পানিটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার থেকেও বেশি সুন্দর। দেখে যেন বোঝার কোনো কাম্যই নেই যে এইটা বাংলাদেশের কোনো একটা অফিস নাকি নিউ ইয়র্ক সিটির কোনো একটা অফিস। তারপর হাঁটতে হাঁটতে লোকটার দেখানো পথ অনুযায়ী চলে আসি। রুমের সামনে আসতেই গার্ড দুইটা এসে আমাকে আটকে দেয়। তারপর আমি তাদেরকে কার্ড দেখাতে তারা আমাকে রুমের ভিতরে ঢুকতে দেয়। তারপর আমি রুমের সামনে দরজাটা খুলে দেখি আরেকটি দরজা, কিন্তু আরেকটা দরজা খোলার কোনো লোক পাচ্ছি না। হঠাৎ করে দরজাটা অটোমেটিক খুলে গেল। তারপর আমি দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করে তো অবাক হয়ে যাই, কারণ এর আগে কখনোই এত সুন্দর বিলাসবহুল রুম দেখিনি। সামনে তাকিয়ে দেখি পপি আর মারিয়া দুজন আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। দুজনে বসার ডেস্কই একই জায়গাতে। তারপর আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বলি, বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসেন। তারপর আমি তাদের ডেস্কের সামনে চেয়ার টেনে বসে পড়ি। তারপর আমি আমার ফাইলটা তাদের দিকে এগিয়ে দিই। পপি আমার ফাইলটা নিয়ে সিবি দেখতে লাগে। একটু পর আমাকে উদ্দেশ্য করে বলে, বাহ, তুমি তো পড়ালেখায় অনেক ভালো। তা এর আগে কয়টা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলে? সত্যি কথা বলতে এর আগে অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, এই 20টার মতো, কিন্তু তারা আমার মেধার কোনো কদর করেনি। তারা তাদের কোম্পানিতে জব করানোর জন্য আগে থেকে লোকজন রেডি করে রাখে, আর ইন্টারভিউ নামে বেকার ছেলেদেরকে প্রতারণা করে। আচ্ছা, বাদ দিন সেসব কথা। তো আমাকে ডেকেছেন কেন তাই বলেন। আসলে আমি আর আমার মন চাচ্ছি যে তুমি আমাদের পার্সোনাল গার্ড হয়ে থাকো। একটা বিষয়ে তোমার মনে হয় তো নাড়াচাড়া দিয়েছে। আমরা এত বড় কোম্পানির মালিক হওয়ার সত্ত্বেও আমাদের কোনো গার্ড নেই কেন? আসলে বাইরের মানুষ আমাদের দুই বোনকে তেমন একটা চেনেই না, আর আমরা চাই না আমাদের সঙ্গে সব সময় গার্ড থাক। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম আমরা মেয়ে, আমাদের জীবনের একটা রিস্ক থাকি সব সময়। যেমনটা ধরো কালকে যদি তুমি না থাকতে তাহলে আমাদের দুই বোনের যে কি হতো আল্লাহই জানে। তাই ভেবেছি আমাদের দুই বোনকে প্রোটেক্ট করার জন্য আমাদের সঙ্গে গার্ড রাখবো। হ্যাঁ ম্যাম, তা তো ভালো কথা। তা আমাকে আপনারা এখানে ডেকেছেন। আমার কথা শুনে পপি ম্যাম আর মারিয়া দুজনেই হাসতে লাগে। হাসি থামিয়ে দিয়ে মারিয়া বলে, আরে পাগল, তোমাকে এখানে ডেকেছি একটা কারণ আছে। কারণটা হলো তুমি হবে আজকে থেকে আমাদের পার্সোনাল বডিগার্ড। আমরা দুই বোন যেখানেই যাব তুমিও আমাদের সাথে সেখানেই যাবে, কারণ আমরা দেখেছি তুমি অনেক ভালো ফাইট করতে পারো। কালকে সেখানে থাকা 12 জন ছেলেকে একাই বিধর মারলে, আর একটু হলে ছেলেগুলো একদম চিরতরেই দুনিয়ার মায়া ত্যাগ করে দিত। আমি যদি না গিয়ে তোমাকে আটকাতাম তাহলে। তাই ভাবছি এমন একজন সাহসী কেউ আমাদের বডিগার্ড হয়ে থাকুক, এতে আমাদের জীবনের ঝুঁকিটা অনেকটাই কমে থাকবে। তাই আমি আর মারিয়া আপু তোমাকে কাজ দিতে এসেছিলাম, যেন তুমি আমাদের সঙ্গে দেখা করো আর তোমাকে এই জবের অফারটা আমরা দিই। এখন সম্পূর্ণটা তোমার মতামতের উপরেই নির্ভর করছে। দেখেন, এই সময়ে আমার জবটা অনেক প্রয়োজন। যে কোনো কাজ হোক না কেন আমি আপনাদের অফারটায় রাজি আছি। তাহলে এই কাগজটাতে সাইন করতে হবে তোমাকে। এইখানে কিছু শর্তাবলী লেখা আছে, অমান্য করলে তোমাকে শাস্তি পেতে হবে। তখনই আমি বসা থেকে উঠে পপির হাত থেকে কাগজটা নিয়ে সেইখানে থাকা নিয়মাবলী পড়তে লাগি। সেইখানে এক নাম্বার হলো আমাকে তাদের দুজনকে জীবন দিয়ে হলো প্রোটেস্ট করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো 2 বছরের আগে কাজ থেকে পরীক্ষায় বের হতে পারবে না।
যদি আমাকে কোম্পানি থেকে বের করে না দেয়। যদি আমি 2 বছর আগে কোম্পানি থেকে বের হতে চাই তাহলে আমাকে পুলিশে দেওয়া হবে। 3 নাম্বার শর্ত, তারা 2 বোন যখন যা বলবে আমাকে তাই করতে হবে। তাদের কথার অবাধ্য হলে আমাকে তারা যে শাস্তি দেবে সে শাস্তি আমি মাথা পেতে নিতে হবে। তারপর আরও অনেক নিয়মাবলী লেখা আছে। আমার পড়া হলে পপি আর মারিয়ার দিকে তাকাতেই তারা দুজন আমাকে বলে, কি হলো? কাগজে লেখা শর্ত অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এর অবাধ্য হলে কিন্তু আমরা যারা শাস্তি দেব সেই শাস্তি মাথা পেতে নিতে হবে। মনে থাকবে তো কথাগুলো? আর আরেকটা কথা, দেখো লেখা আছে লাস্টের দিকে, আমরা 2 বোন যখন যা বলবো তোমাকে তাই করতে হবে। এর অবাধ্য হলে আমরা 2 বোন যা শাস্তি দেব তোমাকে তাই মাথা পেতে নিতে হবে। আমি কাগজের লেখাগুলো দেখে অনেকটাই অবাক হয়ে যাই, কারণ এই অদ্ভুত নিয়ম এর আগে কোনো কোম্পানিতে দেখিনি বা শুনিও নি। এত শর্ত আর এত নিয়মাবলী মেনে চলে, এই জন্যই এই কোম্পানিটা বানাতে বাংলাদেশের টপ 1-এ রয়েছে। তারপর আমি ভাবতে লাগি এই চাকরিটা আমাকে সারা জীবন করতে হলেও তাও করব। সেইখানে তো মাত্র 2 বছর, আর তারা 2 বোনই আমাকে এমন কি বলবে তাদের কথা আমি অমান্য করব? আমি তাদের শর্তে তেমন একটা ভ্রুক্ষেপ না দেখে সাইন করে দিই। আমার সাইন করা শেষ হলে দেখি 2 বোন দুজনের দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসে। আমি বুঝতে পারি না তাদের দুজনের হাসির এমন কারণ কি। তখনই মারিয়া ফোন করে কাউকে কেবিনের মধ্যে আসতে বলে। একটু পর একটা লোক কেবিনের ভিতর চলে আসে, আমার পাশে চেয়ার টেনে বসে পড়ে। তখন পপি তাকে বলে, আঙ্কেল, এই ছেলেটা আজ থেকে আমরা 2 বোনের পার্সোনাল বডিগার্ড। ছেলেটা অনেক সাহসী আর বুদ্ধিমান। ওকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন আর অফিসের সব ফর্মালিটিগুলো পূরণ করে দেন। আর আঙ্কেল, আপনার কাছে যে কার্ড আছে না, সেটা আমাদের দরজার সামনে স্ক্যান করলে অটোমেটিক্যালি খুলে যায়। যে কার্ডটি কিনা এই অফিসে কারোর কাছে নেই, শুধু আপনার কাছে আর আমার 2 বোনের কাছেই আছে। আর একটা কার্ড বানিয়ে ছেলেটাকে দিয়ে দিন। আর হ্যাঁ আঙ্কেল, ভালো লাগছে না, আমরা 2 বোন বাসায় চলে যাব। আর এই কর্নারে একটা ডেস্ক তৈরি করেন, ছেলেটা না হয় ওখানেই থাকবে। আচ্ছা মামনি, তোমরা যা বলো। কথাটা বলে লোকটা কেবিন থেকে বের হয়ে যায়। আমি লোকটার যাওয়ার প্রাণে তাকিয়ে আছি। আমি সামনের দিকে হয়ে মাঠের দিকে তাকিয়ে আছি। তখনই পপি বলে, আচ্ছা, তোর সার্টিফিকেটের বয়স অনুযায়ী তুই আমাদের থেকে 1 বছরের ছোট, আমি তোর 1 বছরের বড়। তাই আমরা 2 বোন তোকে তুই করেই বলবো, আর তুই পারলেই ম্যাডাম করেই ডাকিস। আমি মাঠের দিকে তাকিয়ে হ্যাঁ বলি। কিরে, তুই কি আসলে এরকম হাবাগোবা, নাকি আমাদের 2 বোন কি এইরকম ইমপ্রেস করার জন্য এরকম হয়েছিস? আরে ম্যাম, কি বলছেন এইগুলো? আমি আপনাদের ইমপ্রেস করতে যাব কেন? আর এমনই বা করবো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। তা তুই একটু ওয়েট কর আঙ্কেল, তোর জন্য কাজ আর তোর প্রথম মাসের বেতন নিয়ে আসলেই তুই চলে যাস। আমরাও বাসায় যাব, একটু কাজ আছে, সেগুলো করে ভালো লাগছে না আজকে। আর কালকে থেকে সময় মতো কাজে চলে আসিস, সকাল 10টার আগে অফিসে চলে আসিস। আমরা 2 বোন যদি না আসি, এই কর্নারে তোর একটা ডেস্ক থাকবে, ওইখানে বসে থাকবি এসে। তোর কাজ এইটুকুই হবে, আর আমরা যখন যেখানে যাই তোকে সেখানেই যেতে হবে। আর একটা কথা, তুই কি গাড়ি চালাতে পারিস? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তাহলে তো হয়ে গেল। আচ্ছা, একটু ওয়েট করো আঙ্কেল, একটু পরেই চলে আসবে। কথাটা বলেই পপি আর মারিয়া ম্যাম দুজনে মনোযোগ দিয়ে কাজ করতে লাগে। আমি তাদের সামনে চেয়ার টেনে বসে আছি। একটু পর ওই লোকটা কি যেন ভিডিও অন করে চলে আসে। তারপর আমাকে প্রথম মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেয়। তারপর 2 টাকা দেখিয়ে বলে, শোনো বাবা পপি, মা আর মারিয়া মা আমাকে আঙ্কেল বলে ডাকে, তুমি আমাকে আঙ্কেল বলে ডেকো। আর এই যে 2টা কার্ড দেখছো, এটা সবসময় গলায় করে অফিসে ঢুকবে, তোমার কেউ আর মানা করবে না। আর এই কার্ডটা দেখেছো, এই কার্ডটা যেন কোনোভাবে হারিয়ে না ফেলো। এটাই হচ্ছে এই কেবিনে ঢোকার অ্যাক্সেস কার্ড, যা একমাত্র তোমার কাছে, আমার কাছে, মারিয়ার কাছে আর পপির কাছে আছে। তাছাড়া কিন্তু এই অফিসে কারোর মধ্যেই নেই। তারপর আমি পপি আর মারিয়া ম্যামের কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসি। অন্যদিকে আঙ্কেল এই অফিসের কিছু নিয়মকানুন আমাকে বুঝিয়ে দিচ্ছে। তার ব্যবহার দেখে যা বুঝতে পারলাম সে অনেক ভালো মনের মানুষ। তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে কোম্পানির ভিতর থেকে বাইরে চলে আসি। অন্যদিকে তো আমি জানতে পারলাম না আমার কত টাকা করে বেতন দেবে মাসে। তখনই হাতে থাকা খামের দিকে নজর যায় আমার। খামটা খুলে দেখি 1000 টাকার নোটের একটা বান্ডিল। আমি তো দেখে অবাক হয়ে যাই। এক বান্ডিলে 100টা নোট থাকে, তাহলে 1000 টাকার 100টা নোটে অর্থাৎ 1 লাখ টাকা। আমি তো আনন্দে আত্মা উড়ে যাই। আমার মাসে তাহলে বেতন 1 লক্ষ টাকা।
টাকাটা পুনরায় খামের মধ্যে ঢুকে অনেক খুশি হই। অন্যদিকে আমার দিকে দুজনে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। হ্যাঁ আপু, ছেলেটা সম্পর্কে আমি খোঁজ নিয়ে দেখেছি, অনেক সহজ সরল, আর কোনো খারাপ রিপোর্টও নেই তার নামে। কি রে, তলে তলে এত খবর নিয়ে ফেলেছিস? আমি তো কিছুই জানি না। আমাদের দুই বোনের কথার যেন বর ক্লাব না হয়, বলে দিলাম। আরে আপু, কি বলো না বলো তুমি, আমরা দুই বোন যা একবার ভেবেছি তাই তো করি, তাই না? ছোট থেকে যা ভেবে এসেছি তাই তো করব। অন্যদিকে আমি রাস্তায় এসে একটা সিএনজি নিয়ে সোজা মার্কেটে চলে যাই। তারপর মার্কেট থেকে মা বাবা আর ছোট বোনের জন্য কিছু জামা কাপড় কিনে নেই। তারপর সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে দরজা নক করতেই মা এসে দরজা খুলে দেয়। আমার হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে অবাক হয়ে আমাকে বলে, কি রে বাবা, তোর হাতে এত শপিং ব্যাগ, কার জন্য এত মার্কেট করে এনেছিস? আমি হাসি মাখা কণ্ঠে মাকে উদ্দেশ্য করে বলি, মা, এগুলো তোমাদের জন্য এনেছি। আর আজকে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওই কোম্পানিটাতে আমার জব ফাইনাল হয়েছে, তাই প্রথম মাসে স্যালারি 1,00,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। কি বললি তুই, 1,00,000 টাকা? হ্যাঁ, তোমাকে যে বললাম যে দুটা মেয়েকে বাঁচিয়েছি, ওই দুটা মেয়ে তাদের পার্সোনাল বডিগার্ড হিসেবে আমাকে রেখেছে। হ্যাঁ, প্রত্যেক মাসে আমার বেতন 1,00,000 টাকা। তারপর আমি মার সঙ্গে আরও অনেক কথা বলে শপিং ব্যাগগুলো তার হাতে দিয়ে সোজা আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিই। ফোনটা হাতে নিয়ে দেখি সজীবের অনেকগুলো মিস কল এসেছে। তারপর আমি কল ব্যাক করতেই ও পাশ থেকে সজীব বলে, কিরে, কই হারাই গেছিস? দিনভর তোর কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, কই ছিলি 2 দিন পর বলতো? আরে আর বলিস না। তারপর আমি সজীবকে আমার চাকরির বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলি। তাহলে তো ভালোই হলো, তা ট্রিট দিবি? আচ্ছা, ট্রিট দেবো। বিকেলবেলা ছাত্রের দোকানে চলে আসিস, মোস্তাফিজুর আর সবাইকে বলিস আমার চাকরি হওয়ার পার্টি দেবো। তারপর সজীবের সঙ্গে আর একটু কথা বলে ফোনটা রেখে দিয়ে বিছানায় পিঠ এলে দিতে বাইরে থেকে মা বলে, দেখে তো মনে হচ্ছে দুপুরে কোনো খাওয়া দাওয়া করিসনি, তা খাবি না? খেয়ে নে, আয়। মার কথা শুনে শোয়া থেকে উঠে খাবার খেয়ে চলে যাই। খাবার খাওয়া শেষ করে আমার রুমে এসে পুনরায় ঘুমিয়ে পড়ি। বিকালবেলা ঘুম ভাঙতে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে ছাত্রের দোকানে চলে যাই। সেখানে গিয়ে দেখি আগে থেকে আমার বন্ধুরা বসে আছে। তারপর আমিও গিয়ে তাদের সঙ্গে আড্ডা দিতে লাগি। আড্ডা দেওয়ার এক পর্যায়ে সজীব বলে, তোদেরকে যার জন্য ডাকা হয়েছে তা তো বলাই হয়নি। স্বাধীন নতুন একটা কোম্পানিতে জব পেয়েছে, তাই আজকে আমাদেরকে ট্রিট দেবে। সজীবের কথা শেষ না হতেই সবার চিৎকার দিয়ে বলতে লাগে, কাজ শিখাবো। তারপর সবার জোরাজুরিতে একটা রেস্টুরেন্টে চলে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। মোস্তাফিজুর আর অনর বন্ধুরা তাদের বাসায় চলে যায়। অন্যদিকে আমিও সজীব হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। হঠাৎ সজীব আমাকে বলে, তোর তো আমার বিষয়ে ভালো করেই ধারণা আছে। তোর মতো আমিও তো লেখাপড়া করে বেকার বসে আছি। তোর তো একটা হিল্লে হলো, এখন আমি যে কি করি। আচ্ছা ভাই, একটা কাজ করিস, দেখিস তোর অফিসে আমার জন্য একটা চাকরি খুঁজে দিতে পারিস কি না? আমার অফিসে তোর জন্য সুপারিশ করব। যদি কোনো পোস্ট খালি থাকে তাহলে তোর চাকরি হয়ে যাবে, চিন্তা করিস না। তারপর সজীবের সঙ্গে কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাবা উঠানে বসে আছে। বাবাকে আমার চাকরির কথা বলতেই অনেক খুশি হয়। বাইরে থেকে খাবার খেয়ে আসায় তাই আর খাবার খাইনি। আমি গিয়ে আমার সোজা রুমে চলে আসি। মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে ফেসবুকিং ইউজ করতেছিলাম। ফেসবুকিং করতে করতে পপি আর মারিয়া ম্যাডামের আইডি চলে আসে। তারপর আমি তাদের দুই বোনের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই। ফোনটা বাসায় রেখে যে ঘুমাতে যাব অমনি ফোনে টোন করে শব্দ হয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি দুই বোন একই সময় আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেই দিকটায় তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে আমি ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি 8টা বেজে গেছে। তারপর তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে যেই বাড়ি থেকে বের হতে যাব অমনি মা পেছন থেকে বলে, কি রে বাবা, খাবার না খেয়ে কই যাচ্ছিস তুই? আরে মা, অফিসে যেতে হবে, হাতে তেমন একটা সময় নেই। আজকে প্রথম, আজকে যদি লেট করি তাহলে কি রকম হয়, তাই না? আজকে লেট করা যাবে না, জলদি জলদি যেতে হবে। তাই বলতে খাবার না খেয়ে চলে যাবি? খাবার খেয়ে যা। তারপর
আমি মার জোড়াজুড়িতে হার মেনে খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা হই। তারপর রাস্তায় এসে একটা সিএনজি নিয়ে সোজা অফিসে চলে যাই। অফিসে এসে মারিয়া আর পপি ম্যাডামের কথা বলা অনুযায়ী সোজা তাদের কেবিনে চলে আসি। কালকে দেওয়া অ্যাক্সেস কার্ডটা স্ক্যান করতেই অটোমেটিক দরজা খুলে যায়। তারপর আমি কেবিনের মধ্যে ঢুকে পড়ি। কেবিনের মধ্যে ঢুকে দেখি পপি আর মারিয়া ম্যাডাম এখনও আসেনি। সাইডে তাকিয়ে দেখি ছোট্ট একটা ডেস্ক। তারপর আমি যে সেখানে বসে পড়ি। কি করব বুঝতে না পেরে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকে স্টলিং করতে লাগে। হঠাৎ মারিয়া ম্যামের ফেসবুক আইডি চলে আসায় তার ভেতরে ঢুকে মারিয়া ম্যামের পিকগুলো দেখতে লাগে। সেই দিন যে তারা দুজন বলেছিল তারা দুজন যেখানে যায় একই পোশাক পরে একই হেয়ার স্টাইল করে যায়। মারিয়া ম্যামের আইডিতে তাদের দুই বোনের একই পিক আপলোড করা আছে। কিছুক্ষণ ফেসবুকে স্টলিং করার পর ফোনটা রেখে দিয়ে সে এখানে আনমনা হয়ে বসে থাকে। একটু পর দরজা খট করে খুলে যায়। সেই দিকে তাকিয়ে দেখে পপি আর মারিয়া ম্যাম দুজনেই রুমের মধ্যে প্রবেশ করছে। তাদের দুজনকে দেখে আমি দাঁড়িয়ে যাই। কেবিনে ঢুকতে ঢুকতে পপি ম্যাম আমাকে দাঁড়াতে মানা করে। তারপর পপি আর মারিয়া ম্যাম দুজনে এসে তাদের কেবিনে বসে কাজ করতে লাগে। আমি সেইখানে ঠাই মেরে বসে আছি। একটু পর কাকে যেন ফোন করে কফি আনতে বলল। একটু পর হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে মনিটর অন হয়ে গেল। দরজার বাইরে থেকে দাঁড়িয়ে আছে তা দেখা যাচ্ছে মনিটরটাতে। তারপর পপি ম্যাম একটা বাটনে ক্লিক করতেই অটোমেটিক দরজাটা খুলে যায়। তখন আমি বুঝতে পারলাম ওই দিনকার দরজাটা অটোমেটিক খোলেনি, পপি ম্যাম দরজা খুলে দিয়েছিল। তারপর পিয়ন এসে এক এক করে পপি আর মারিয়া ম্যামকে কফি দেয়। তারপর আমার কাছে সে আমাকেও কফি দেয়। এভাবে কেটে যায় অনেকটা সময়। লাঞ্চ ব্রেকের সময় পপি তার সঙ্গে আনা একটা হ্যান্ডব্যাগ থেকে খাবারের বাটি বের করে টেবিলে সাজাতে লাগে। তখনই মারিয়া আমার কাছে এসে বলে, আজকে অনেক কাজের চাপ ছিল, তাই তোর সাথে তেমন কথা বলতে পারিনি। বাসা থেকে কি কি খাবার নিয়ে এসেছিস? আমি বাধা দিয়ে না বললাম, আনতেও হবে না, আমরা নিয়ে আসবো, তুই না হয় আমাদের সঙ্গেই খাইলি। মারিয়া ছেলেটাকে নিয়ে আয় রে, রেডি করেছি। তারপর মারিয়া ম্যাম আমার হাত ধরে টেনে চেয়ার থেকে তুলে টিফিনের পাশে থাকা ছোট্ট একটা টেবিলে নিয়ে যায়। তারপর একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে বলে, চুপচাপ এখানে বসে বাচ্চা ছেলের মতো খাবার খেয়ে উঠে পড়ো, একটা কথাও বলবে না। দেখেন ম্যাম, কোথাও আপনি আর কোথায় আমি না হয় ক্যান্টিনে গিয়ে খেয়েছি। তখনই পপি ম্যাম একটা ধমক দিয়ে বলে, আগের ফর্মালিটিগুলো ভালো করে পড়িসনি, আমরা যা বলবো তোকে তাই করতে হবে। তো এখন বলছি আমাদের সঙ্গে খাবার খাবি তো খাবার খা, আর একটা কথা বললে তাহলে আমাদের শাস্তি তোকে দেব। আমি তাদের সঙ্গে আর কোনো কথা না বলে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ হলে আমি আমার টেবিলে গিয়ে পুনরায় বসে পড়ি। তখনই পপি ম্যাম টিস্যু দিয়ে তারা হাত মুছতে মুছতে আমার কাছে এসে বলে, তোকে কোনো কাজই করতে হবে না, সারাক্ষণ এখানেই বসে থাকবি, আর আমরাও যখন যেখানে যাই সেখানে নিয়ে যাবি, আর আমাদের সঙ্গেই থাকবি। এই যে কম্পিউটারটা দেখছিস, তুই এখানে যে কোনো জিনিস দেখতে পারিস। আমার ডেস্কে থাকা কম্পিউটারটা দেখে পপি ম্যাম বলল, তা কম্পিউটার চালাতে পারিস তো নাকি? হ্যাঁ ম্যাডাম, পারি। তারপর পপি ম্যাম আমার সঙ্গে আরও অনেক কথা বলে তার কেবিনে গিয়ে বসে পড়ে। কেবিনে গিয়ে বসে পুনরায় পপি ম্যাম আমাকে বলে, আচ্ছা তোর বাসায় কে কে আছে? আমার কেবিন থেকে পপি ম্যামের কেবিন 3-4 হাত ফাঁকা হয়। স্পষ্ট শুনতে পাই প্রশ্নটা। তারপর আমি পপি ম্যামকে বলি, ম্যাম আমার বাসায় আমি, আমার একটা ছোট বোন আর মা বাবা। তাহলে তো ভালো, একটু পর আমাদের বের হতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে 2-3 দিনও লাগতে পারে, তারও বেশি লাগতে পারে। বাসায় ফোন করে বলবি তুই একদিন লেট হবে বাসায় আসতে। আচ্ছা ম্যাম। তারপর আমি ফোনটা বের করে মাকে কথাটা বলে মা অনেক রেগে যায়। মাকে বুঝিয়ে বলে মা আমার কথা বুঝতে পারে। তারপর পুনরায় আমি আমার ডেস্কে বসে কম্পিউটারে মুভি দেখতে লাগে। বিকেলের দিকে পপি আর মারিয়া ম্যাম দুজনেই আমাকে বলে, চল আমাদেরকে যেতে হবে। পপি আর মারিয়া ম্যাম দুজনেই কথাটা বলে কেবিন থেকে বের হয়ে যায়। আমিও তাদের পেছে পেছে কেবিন থেকে বেরিয়ে যাই। তারপর পার্কিং লটে একটা গাড়িতে উঠে বসি। তারপর আমাকে বলে, সামনে ড্রাইভিং সিটে বসে পড়ো আর গাড়ি চালাও। আমি আর কোনো কথা না বলে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে লাগে। ওই দিন রাতে অনেক রাত হয় আর গাড়িটার দিকে তেমন একটা নজর না দেওয়ায় বুঝতে পারিনি গাড়িটা কিসের ছিল, যা বাংলাদেশের হাতে গোনা কয়েকজনের আছে। তারপর ড্রাইভিং করতে লাগে।
আমার মন দিয়ে। অন্যদিকে পপি আর মারিয়া ম্যাম দুজনে কি যেন কথা বলি করছে পেছনের সিটি থেকে। সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দেখিয়ে আমি গাড়ি চালাতে লাগিয়ে দেই আমার মন দিয়ে। গাড়ি চালাতে চালাতে অনেকটা রাত হয়ে যায়। তখনই পেছনের সিট থেকে মারিয়া ম্যাম বলে, ভালো একটা রেস্টুরেন্ট দেখে গাড়িটা ব্রেক করিস, অনেক ক্ষুধা লেগেছে, খেয়ে দে না হয় আবার গাড়ি চালাস। তাদের বলা কথা অনুযায়ী একটু দূরে এসে একটা রেস্টুরেন্ট দেখতে পাই। তারপর রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া শেষ করে পুনরায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। চিটাগং আস্তে আস্তে রাত প্রায় 3টা বেজে যায়। তারপর পপি আর মারিয়া ম্যাম একটা হোটেল বললে গুগল ম্যাপে হোটেলের লোকেশন অ্যাড করে আমি সেই দিকে যেতে লাগি। হোটেলে এসে গাড়িটা পার্কিং লটে রেখে কাউন্টারে এসে দেখি সেইখানে আগে থেকে পপি আর মারিয়া ম্যাম রুম বুক করে রেখেছে। তারপর আমার রুমের চাবি আমাকে দিয়ে তারা দুজন চলে যায়। তারপর আমি আমার কেবিন খুঁজে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে ফোনের কল আসে। ফোন রিসিভ করতেই কানের কাছে ধরতেই ওপাশ থেকে বলেন, কি এখনো ঘুম ভাঙে নাই দেখছি? জলদি জলদি ওঠ, ফ্রেশ হয়ে নি, আমাদের আজকে একটা কোম্পানির সঙ্গে ডিল করতে হবে। ওকে ম্যাম। কথাটা বলে আমি ফোনটা রেখে দিই। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বেজে গেছে। আমি বুঝতে পারলাম না এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালাম আমি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেকে একটু পরিপাটি করে কেবিন থেকে বের হয়ে হোটেলের নিচে গিয়ে ওয়েটিং রুমে গিয়ে বসে মাকে ফোন করি। মার সঙ্গে কথা বলতে লাগে। মার সঙ্গে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিতে তখনই পপি আর মারিয়া ম্যাম আমার কাছে এসে বলে, আজকে বিদেশের একটা কোম্পানি আমাদের সাথে ডিল করতে আসছে। বাংলাদেশের এখানে ডিল করা আবার সেখানে যেতে হবে, সো একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু। আচ্ছা ম্যাম, আপনারা একটু ওয়েট করেন, আমি পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে আসছি। তারপর আমি ওয়েটিং রুম থেকে বের হয়ে পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে হোটেলের সামনে ব্রেক করতে তারাই সে গাড়িতে উঠে বসে। তারপর পপি আর মারিয়া ম্যামের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আমি সেইখানে চলে যাই। সেইখানে গিয়ে দেখি ছোট একটা রিসোর্ট। তারপর গাড়িটা একটা পাশে ব্রেক করে তাদের পিছু পিছু আমি হাঁটতে লাগি। সেইখানে আগে থেকেই আরও অনেক লোকেরা ছিল। পপি আর মারিয়া ম্যাম তাদের সঙ্গে ডিল কনফার্ম করে হ্যান্ডশেক করে চলে আসে। তারপর পপি আর মারিয়া ম্যামকে নিয়ে আরেকজনের সঙ্গে ডিল করতে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কক্সবাজার যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়। সেই দিনের ন্যায় আজকে এসেও দেখি পপি ম্যাম আর মারিয়া ম্যাম আগে থেকেই কেবিন বুক করে রেখেছে। তারপরে আমি আমার কেবিনের চাবি নিয়ে সোজাকে ঘুমিয়ে পড়ি। পরের দিনের ডিলটাও কনফার্ম করে আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এইভাবে পেরিয়ে যায় অনেক কয়টা মাস। ধীরে ধীরে পপি আর মারিয়া ম্যামের সঙ্গে আমার আরও ভালো সম্পর্ক হয়ে উঠেছে। আগে পপি আর মারিয়া ম্যাম আগে তুই করে বলতো, হঠাৎ করে আপনি করা বলা শুরু করেছে। মাঝে মাঝে তারা দুজন আমাকে এই পরিমাণ কেয়ার করে আমি বুঝতেই পারি না তারা আমাকে কেন এমন করে। একদিন অফিসে এসে আমার ডেস্কে বসে আছি, তখনই একটা রং নাম্বার থেকে আমাকে ফোন করেন। প্রথমবার ফোন করলে আমি ফোনটা কেটে দিই, দ্বিতীয়বার ফোন করলে আমি ফোনটা কেটে দিই, তৃতীয়বারের বেলায় ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে পপি ম্যাম বলে ওঠে, ফোন রিসিভ করছো না কেন? আসলে নাম্বারটা চিনি না, তার জন্য ফোনটা রিসিভ করছিলাম না। কোনো প্রয়োজনীয় কলও তো হতে পারি, তাই না? তো ফোনটা রিসিভ করো। পপি ম্যামের কথা অনুযায়ী আমি ফোনটা রিসিভ করে কানে ধরতে ওই পাশ থেকে বলে, বাবা স্বাধীন, তোর বাবা বাজারে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, মাথায় পানি দিচ্ছি, জ্ঞান ফিরে আসছে। তোর বাবার পকেট থেকে ফোনটা বের করে দেখি তোর নাম্বার ডায়াল করা, তাই আমি তোকে ফোন করলাম। জলদি জলদি বাজারে চলে আয়, হাসপাতালে নিতে হবে। তারপর আমি ফোনটা রেখে দিয়ে পপি আর মারিয়া ম্যামকে সব কিছু খুলে বললে তারা যেতে দেয়। তারপর গাড়িটা হসপিটালে নিয়ে সোজা বাজারে এসে বাবাকে নিয়ে হাসপাতালে চলে যাই। হাসপাতালে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করে দেই। আইসিইউর সামনে পায়চারি করতে লাগে। তখনই একটা ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে আসতে লাগে। আমি ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে বলি, ডাক্তার কি হয়েছে আমার বাবার, হঠাৎ করে এমন হলো কেন? আসলে কি করে যে আপনাকে বলি, তা আপনি রোগীর কি হন? আমি রোগীর ছেলে হই, যা বলার আমাকে বলেন, সমস্যা নেই। আসলে পেশেন্টের অবস্থা তেমন একটা ভালো না। আমরা পরীক্ষা করে দেখলাম তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে। ডাক্তার আঙ্কেল, কত টাকা লাগবে? তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, তা না হলে তোমার বাবা মারা যাবে, আর অপারেশন করতে 30 লক্ষ টাকা লাগবে।
ডাক্তার আঙ্কেল কথাগুলো বলে আমার সামনে থেকে চলে যায়। আমি মনে মনে ভাবতে লাগি 24 ঘন্টার মধ্যে কিভাবে 30 লক্ষ টাকা ম্যানেজ করব। তারপর মার কাছে ফোন করে সব কথা খুলে বলি। মা অনেক কান্নাকাটি করতে লাগে। তারপর হাসপাতালের অ্যাড্রেসটা বলতেই মা হাসপাতালে চলে আসে। আমি মাকে হাসপাতালে রেখে সোজা অফিসে চলে আসি। অফিসে এসে সোজা পপি আর মারিয়া ম্যামের কেবিনে চলে যায়। আমাকে দেখতে পেয়ে তারা দুইজন বলে, আচ্ছা আঙ্কেলের কি হয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো যে? আমি অশ্রুভেজা নয়নে তাদের দুজনের দিকে তাকিয়ে বলি, বাবার ব্রেন টিউমার হয়েছে আর ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। আর অপারেশন করতে 30 লক্ষ টাকা লাগবে। আমি ভাবছি এই অল্প সময়ের মধ্যে কিভাবে 30 লক্ষ টাকা ম্যানেজ করব। তখনই আমাকে চমকে দিয়ে মারিয়া ম্যাম বলে, আমরা দেবো 30 লক্ষ টাকা, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের হাজার শর্ত আমি মানতে রাজি আছি, শুধু আমার বাবাকে বাঁচানোর জন্য আপনারা 30 লক্ষ টাকা দেন প্লিজ। 30 লক্ষ টাকা দেব, তার বিনিময়ে তুমি আমাদের দুই বোনকে বিয়ে করবে। কি বিয়ে করব মানে? তাও আবার আপনাদের দুই বোনকে? আমি কখনোই পারবো না। তাহলে আমরা তোমার বাবাকে বাঁচানোর জন্য 30 লক্ষ টাকাও দেবো না। আর আমরা ভালো করেই জানি তুমি এই অল্প বয়সের মধ্যে কোনোভাবেই 30 লক্ষ টাকা ম্যানেজ করতেও পারবে না। তাই বলে আপনারা দুজন আমার দুর্বলতার সুযোগ নেবেন? আচ্ছা, আপনাদের দুই বোনের মতে গতি আমার আগে থেকে তেমন একটা সুবিধার মনে হচ্ছিল না। আমাকে বিয়ে করে আপনারা দ্বারা দুইজনও কখনো সুখী হতে পারবেন না। আর আপনারা দুইজন বিয়ে করবেন আমাকে, মানে দুই বোন তো এখন অনেক হাসি খুশি আছেন। বিয়ে করে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে কোনো লাভ আছে? আমরা দুই বোনের সম্পর্কের মধ্যে কখনোই বিচ্ছেদ করবে না। আমরা ছোট থেকেই একই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুই বোন একজনকেই বিয়ে করব। তাই তোমাকে প্রথম দেখাই আমাদের দুই বোনের অনেক পছন্দ হয়। এই জন্যই তো তোমার কাছ থেকে নাম্বার নিই, তোমাকে আমাদের পার্সোনাল করে রাখি। আমি পপি আর মারিয়া ম্যামের কথা শুনে হা হয়ে তাদের দিকে তাকিয়ে ভাবতে পারছি না কি করব, হ্যাঁ বলবো না না বলবো। অন্যদিকে বাবার কথা চিন্তা হলেই ঢুকরে ঢুকরে কাঁদতে ইচ্ছে করে। তেমন একটা চিন্তা না করে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই। আমার প্রস্তাবে রাজি হওয়াতে তারা দুজন চিল্লানি দিয়ে তাদের ডেস্কের থেকে উঠে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুই বোন আমাকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে। তারপর অফিসে এসে ম্যানেজারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে আমাকে দেয়। আমি হাসপাতালে দিয়ে সেইগুলো কাউন্টারে জমা দিতেই বাবার অপারেশন শুরু হয়। বাবার অপারেশন শেষ হতেই সকাল হয়ে যায়। তখনই ডাক্তার আইসিইউর কেবিন থেকে বের হতেই আমি ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার, বাবার এখন কি অবস্থা? আপনার বাবার সময় মতো চিকিৎসা হওয়ায় বেঁচে গেছে। টাকা ম্যানেজ করতে 2-1 মাস কিংবা 15-20 দিন লেট হলে বাঁচানো যেত না। পপি আর মারিয়া আমার পাশের চেয়ারে বসে আছিল। হঠাৎ ডাক্তারের এমন কথা শুনে তারাও অনেক খুশি হয়। এখন কি বাবার সঙ্গে দেখা করা যাবে? একটু পর কেবিনে শিফট করা হবে আর জ্ঞান ফিরতে ফিরতে দুপুর হবে। কথাটা বলেই ডাক্তার চলে যায়। একটু পর বাবাকে কেবিনে শিফট করা হয়। বাবার জ্ঞান ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত পপি আর মারিয়া বাবার কেবিনেই বসেছিল আর মার সঙ্গে কথা বলছিল। একটু পর বাবার জ্ঞান ফিরে আসে। তারপর বাবার সঙ্গে কথা বলে মারিয়ার পপিকে পরিচয় করিয়ে দেয় বাবার সঙ্গে। তখনই দরজায় কেউ এসে নক করে। মারিয়া বসা থেকে উঠে দরজা দিয়ে দেখে তার বাবা মা। তারপর আমার বাবা মার সঙ্গে পপি আর মারিয়া তাদের বাবা মাকে পরিচয় করিয়ে দেয় 3 বছর পর। মামা দেখো না, বাবা আজকেও আমার জন্য চকলেট নিয়ে আসেনি। প্রত্যেক দিন আমাকে বলে অফিস থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসে না। বললাম না তোমায়, একটু মনে ছিল না চকলেট নিয়ে আসার কথা? এরপর ঠিক আর ভুল হবে না। তখনই কিচেন রুম থেকে পপি আর মারিয়া দুজনে বেরিয়ে আসে। একজনের হাতে খুন্তি আর একজনের হাতে চাকু। আমি তো দেখে অবাক হয়ে যাই, তোমাদের হাতে এইগুলো কেন? মেয়েটা চকলেটের জন্য অপেক্ষা করে কখন তুমি আসবে আর ওকে চকলেট দিবে, আর তোমার মনে থাকে না, তাই না? কথাটা বলতে বলতে মারিয়া আর পপি আমার দিকে এগোতে লাগে। আমি শুকনো একটা ঢোক গিলে দৌড়াতে লাগে। বসার রুমের মধ্যে দিয়ে, ডাইনিং রুমের মধ্যে দিয়ে। অন্যদিকে সিনহা আমার এমন কাহিনী থেকে হাসছে। তারপর সোজা রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচি। অন্যদিকে, মা কান্না করো না, আজকে তোমাকে অনেকগুলো চকলেট এনে দিব। কই, আমি কান্না করছি না। তোমরা বাবাকে যে দৌড়ানি দিয়েছো সেটা দেখে আর কি কান্না করা যায়? আমি তো হাসছি, দেখছো না? কিছুই বুঝতে পারছেন না তাই তো? আসেন আপনাদের বুঝিয়ে বলি। সিনহা হলো আমার আর মারিয়ার সন্তান। অনেকদিন ধরে পপির সন্তানাদি না হওয়ায়
পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি পপি আর কখনো সন্তানের মা হতে পারবে না। তখনই ঘর আলোকিত হয়ে সিনহা আসে মারিয়ার পেটে। সেই থেকে পপি সিনহাকে তার নিজের মেয়ে মনে করে। এইভাবেই হাসি খুশিতে ভালোই দিনকাল কেটে যাচ্ছে আমাদের এই সুন্দর পরিবারে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য। টাটা, বাই বাই।